আমি আগের ভিডিওর উপর গঠন করতে চাই। তো আমাদের কাছে দুটো এলোমেলো চলক আছে। ধরো আমাদের এলোমেলো চলক x আছে এবং আমি এটার বন্টন এঁকে নিচ্ছি, এবং এটা সাধারণ বন্টন হতে হবে না, কিন্তু আমি সাধারণ বন্টনের মতো আঁকছি। এটা এলোমেলো চলক x এর বন্টন, আর এটা হচ্ছে গড় এলোমেলো চলক x এর জনসংখ্যা গড়, এবং এটার একটা পরিমিত ব্যবধান বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আছে। আসলে আমরা এখানে ভ্যারিয়েন্স বা ভেদাঙ্কের উপর দৃষ্টিপাত করছি। এটার এখানে এলোমেলো চলক x এর একটা ভ্যারিয়েন্স বা ভেদাঙ্ক আছে। এখন বলি, এটা লিখে নেই, x এর বন্টন। ধরো আমাদের আরেকটা এলোমেলো চলক y আছে, এটার জন্য একই কাজ করি, এটার বন্টন আঁকি। এটার বন্টন, এটার স্থিতিমাপও আঁকি, যাতে এটা একটা সত্য গড় বা জনসংখ্যার গড় থাকে। এলোমেলো চলক y এর একটা ভ্যারিয়েন্স বা ভেদাঙ্ক আছে, এখানে বন্টনের একটা ভ্যারিয়েন্স আছে। আমি এটার সাধারণের মতো এঁকেছি, কিন্তু এটা সাধারণ হতে হবে না, কারণ যথেষ্ট নমুনা নিলে আমরা এটা ধরে নেব যখন কেন্দ্রীয় সীমা উপপাদ্য বা সেন্টার লিমিট থিওরেম ব্যবহার করব। এটা বলার পর এই এলোমেলো চলকগুলো নমুনা বন্টন নিয়ে চিন্তা করি। তো আমরা এখন নমুনা বন্টনটাকে নিয়ে চিন্তা করি। x এর নমুনা গড়ের নমুনা বন্টন যখন নমুনার আকৃতি, আমি এটা লিখে নিচ্ছি, স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন অফ x বার। ধরো নমুনার আকৃতি এখানে হচ্ছে n, তো এখানে আমি সবুজ ব্যবহার করছি। তো এটা কেমন দেখাবে, এটা এখানে একটা বন্টন হবে, এবং আমরা ধরে নিচ্ছি যে n অনেকটা বড় সংখ্যা হবে। তো এটা একটা সাধারণ বন্টন হবে, বা এটা দিয়ে অনুমান করা যাবে। খেয়াল করো, এটা একটু পাল্টে নিচ্ছি। আমি এটা একটু সরু করে আঁকছি, কারণ কেন্দ্রীয় সীমা উপপাদ্য বা সেন্ট্রাল লিমিট থিওরেম থেকে আমরা জানি যে পরিমিত ব্যবধান। এখানে গড় এঁকে নিচ্ছি। তো নমুনা বন্টনের জনসংখ্যার গড় হচ্ছে x বার বা x দাগ, কারণ এটা গড়ের নমুনা বন্টন যখন নমুনার আকৃতি হচ্ছে n। এখন আমরা জানি যে এটা এলোমেলো চলকের জনসংখ্যার গড়ের সমান হবে, এবং আমরা কেন্দ্রীয় সীমা উপপাদ্য বা সেন্ট্রাল লিমিট থিওরেম থেকে জানি যে নমুনার বন্টনের ভ্যারিয়েন্স বা ভেদাঙ্ক, বা এটাকে মাঝে মাঝে বলা হয় গড়ের স্ট্যান্ডার্ড এরর, হচ্ছে জনসংখ্যার ভ্যারিয়েন্স, জনসংখ্যার ভেদাঙ্ক ভাগ n। আমি এটা লিখে নিচ্ছি, জনসংখ্যার ভ্যারিয়েন্স ভাগ n। এখন পরিমিত ব্যবধান বের করতে দুই দিকে স্কয়ার রুট নিতে হবে। এখন এলোমেলো চলক y এর জন্য একই কাজ করা যাক, স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন অফ y। আমরা এখানে নমুনার বন্টন নিচ্ছি, নমুনা গড়ের নমুনা বন্টন, কিন্তু এখানে আমরা এলোমেলো চলক y নিয়ে কাজ করছি। তো ধরে নেই এটার একটা ভিন্ন নমুনা আকৃতি আছে। এটা আসলে ভিন্ন হতে হবে না, কিন্তু শুধু দেখানোর জন্য আমরা ধরে নিচ্ছি নমুনার আকৃতি হচ্ছে m। এটার বন্টন এখানে, এটা আবারও জনসংখ্যার বন্টনের তুলনায় সরু হবে। এটা সাধারণের কাছাকাছি হবে যদি নমুনার আকৃতি যথেষ্ট পরিমাণে বড় হয়, এবং এটার গড় নমুনা গড়ের নমুনা বন্টনের গড় জনসংখ্যার গড়ের সমান হবে। এটা আমরা অনেকবার দেখেছি, জনসংখ্যার গড়ের সমান। এবং এটার ভ্যারিয়েন্স, এটার ভ্যারিয়েন্স এখানে হচ্ছে নমুনা গড়ের ভ্যারিয়েন্স বা স্ট্যান্ডার্ড এরর হচ্ছে, আসলে এটা স্ট্যান্ডার্ড এরর নয়, স্ট্যান্ডার্ড এরর এটার স্কয়ার রুট। আমি আবার বলছি, স্ট্যান্ডার্ড এরর হচ্ছে এটার স্কয়ার রুট। আসলে এটা স্ট্যান্ডার্ড এরর বললে ভুল হচ্ছে, কারণ স্ট্যান্ডার্ড এরর এটার স্কয়ার রুট, যেটা পরিমিত ব্যবধান। এটা ভ্যারিয়েন্স, এটা গড়ের ভ্যারিয়েন্স। আমি আসলে তোমাদের বিভ্রান্ত করতে চাচ্ছি না, গড়ের ভ্যারিয়েন্স একই জিনিস হবে, এটা জনসংখ্যার ভ্যারিয়েন্স ভাগ নমুনার আকৃতি। এটা হচ্ছে ভাগ নমুনার আকৃতি। আমরা এখন পর্যন্ত যা করেছি তা অনুশীলন। এটা একটু অন্যরকম, কারণ আমি এখানে দুটো এলোমেলো চলক দিয়ে করেছি। এখন এখানে দুটো এলোমেলো চলক দিয়ে করার কারণ আমরা একটা নতুন এলোমেলো চলক বের করব।
এখন আমি একটা নতুন এলোমেলো চলক নির্ধারণ করব, যেটা হচ্ছে আমরা এখানে বলতে পারি জেড। আমরা এটাকে বলবো জেড, এবং জেড হচ্ছে আমাদের নমুনা গড়গুলোর পার্থক্য। জেড হচ্ছে, আমি এখানে সঠিক রংটি ব্যবহার করছি, এক্স নমুনার গড় বিয়োগ ওয়াই নমুনার গড়। তো এখানে এটার আসল মানে কি? নমুনার গড় পেতে আমরা এই বন্টন থেকে এন নমুনা নিচ্ছি, অর্থাৎ আমরা এন নমুনা নিচ্ছি এই জনসংখ্যা থেকে। হয়তোবা এন সমান 10, তখন আমরা 10টা নমুনা নিয়ে নমুনার গড় বের করছি। আর এই নমুনা গড় হচ্ছে একটা মুক্ত চলক। 10টা নমুনা নিলে হয়তো পাবো 9.2 যখন আমরা গড় বের করব। 9.2 তখন এই বন্টনের নমুনা হিসেবে দেখা যাবে। সেই একই জিনিস এখানে হচ্ছে এম। হয়তো এম সমান 12, আমরা এখানে 12টা নমুনা নিয়ে নমুনার গড় বের করছি। এখন নমুনা বন্টনের নমুনা হিসেবে দেখা যাবে যে নমুনার গড় হয়তোবা 15.2। তো জেড হচ্ছে এলোমেলো চলক, যেখানে আমরা এই বন্টন থেকে এন নমুনা নিব। এখানে এই জনসংখ্যার বন্টন, এটার গড় নিয়ে তারপর আমরা এম নমুনা নিব এই জনসংখ্যার বন্টন থেকে এটার গড় নিয়ে। তারপর এই দুটো গড়ের পার্থক্য বের করব, যেটা আরেকটা এলোমেলো চলক। কিন্তু এখানে জেড এর বন্টনটা কি? আমি আবার বলছি, জেড এর বন্টনটা কি? তো এটাকে আঁকি, এইভাবে আঁকি। আমরা জেড এর ব্যাপারে আগে থেকেই কিছুটা জানি, এবং আমরা এটা আগের ভিডিওতে বের করেছিলাম। জেড এর গড়ের বদলে এটা সবুজে করছি। এক্স দাগের গড় বিয়োগ বা এক্স এর নমুনা গড়ের নমুনা বন্টন বিয়োগ হচ্ছে ওয়াই এর নমুনা গড়। তো এটার গড় হচ্ছে, আমরা এটা আগের ভিডিওতে দেখেছিলাম, এবং আমার মনে হয় যে সেই কাজটা উপরে আছে। আমি আশা করছি আমার কাজটা এখনো উপরে আছে। হ্যাঁ, আমার কাজটা এখানে দেখা যাচ্ছে। এখানে পার্থক্যের গড় হচ্ছে গড়ের পার্থক্যের সমান। আবার বলছি, তো পার্থক্যের গড় হচ্ছে গড়ের পার্থক্যের সমান। এই নতুন বন্টনের গড় এখানে হচ্ছে একই জিনিস, এটা হচ্ছে নমুনা গড়ের গড় বিয়োগ ওয়াই এর নমুনা গড়। এখানে এটা একটু বিমূর্ত লাগছে, কিন্তু পরের ভিডিওতে আমরা এটা আসল সংখ্যা দিয়ে করব, এবং আমি আশা করছি তাহলে তোমরা বুঝতে পারবে, যাতে জানতে পারো এটা করার আসল উদ্দেশ্য কি। আসলে এটা করার কারণ হচ্ছে যাতে আমরা গড়ের পার্থক্য নিয়ে আনুমানিক পরিসংখ্যান করতে পারি। এখানে গড়ের পার্থক্য এলোমেলো বা এলোমেলো না হওয়ার সম্ভাবনা কি, গড়ের পার্থক্যের আস্থার ব্যবধান কত, এগুলো জানার জন্য আমরা এটা করছি। তো যাই হোক, আমরা জানি এই বন্টনের গড় কত, কিন্তু এটার ভ্যারিয়েন্স বা ভেদাঙ্ক কত আমরা এটার ফল আগের ভিডিওতে দেখেছিলাম। আমরা যদি দুটো এলোমেলো চলকের পার্থক্য নেই, তাহলে ভ্যারিয়েন্স ওই দুটো এলোমেলো চলকের ভ্যারিয়েন্সের যোগফল হবে, এবং এই ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে এটা ভ্যারিয়েন্সের বিয়োগফল নয়, এটা ভ্যারিয়েন্সের যোগফল। তো এই নতুন বন্টনের ভ্যারিয়েন্স হচ্ছে, আমি এখনো বন্টনটা আঁকিনি, তো এই নতুন বন্টনের ভ্যারিয়েন্স হচ্ছে, আমি লিখছি এক্স দাগ বিয়োগ ওয়াই দাগ। এই বন্টনগুলোর ভ্যারিয়েন্সের যোগফল এক্স দাগের ভ্যারিয়েন্স যোগ ওয়াই দাগের ভ্যারিয়েন্স। এখন আমি একটা বন্টন এঁকে নিচ্ছি যাতে এটা বারবার চিন্তা করতে না হয়। এটা হচ্ছে আরেকটা সাধারণ বন্টন। এটা হচ্ছে এটার গড় হচ্ছে, একটু এটাকে নিচে নামিয়ে নেই, এক্স দাগ বিয়োগ ওয়াই দাগের গড় হচ্ছে এই গড়গুলোর পার্থক্য। আমার আবার লিখতে হবে না। তারপর আমি এটার কার্ভ আঁকছি। আমি আরো মোটা কার্ভ আঁকছি এগুলোর তুলনায়, এবং আমি এটা কেন করছি, কারণ এখানে ভ্যারিয়েন্স এগুলোর ভ্যারিয়েন্সের যোগফল, তাই আমি মোটা কার্ভে আঁকছি। এটার ভ্যারিয়েন্স বা পরিমিত ব্যবধান এগুলোর চেয়ে বেশি হবে। তো আমাদের একটা ভ্যারিয়েন্স আছে, এক্স দাগ বিয়োগ ওয়াই দাগের ভ্যারিয়েন্স। তাহলে এখন আসল জনসংখ্যার সাপেক্ষে রাখি। আমরা ফলটা এখানে পেয়েছি। আমরা জানি যে পরিমিত ব্যবধান
আমরা জানি যে এটা জনসংখ্যা বন্টনের ভ্যারিয়েন্স বা ভেদাঙ্ক ভাগ n। এটা আমরা অনেকবার করেছি। তো এটা হচ্ছে জনসংখ্যা বন্টনের ভ্যারিয়েন্স। আমি আবার বলছি, এটা হচ্ছে জনসংখ্যার বন্টনের ভ্যারিয়েন্স। x মানে এটা এলোমেলো চলক x এর জন্য, কিন্তু কোনো দাগ নেই, কারণ এটা আসল জনসংখ্যার বন্টনের, নমুনা বন্টনের নমুনা গড় নয়। ভাগ n, তারপর y এর নমুনা বন্টনের ভ্যারিয়েন্স। এখন ভিন্ন রঙে করছি, নীল রং ব্যবহার করছি এলোমেলো চলক y এর জন্য। এটার সমান হবে, এবং এটা আমরা আসলে অনেকবার করেছি। y এর জনসংখ্যার বন্টন ভাগ m, ভাগ হবে m। এটা আবারও লিখছি, এটা নমুনার গড়গুলোর পার্থক্যের ভ্যারিয়েন্স বা ভেদাঙ্ক, নমুনার গড়গুলোর পার্থক্যের। এবার নমুনার গড়গুলোর পার্থক্যের পরিমিত ব্যবধান চাইলে তাহলে দুই দিকের স্কয়ার রুট নিতে হবে। এটার স্কয়ার রুট হলো নমুনার গড়গুলোর পার্থক্যের পরিমিত ব্যবধান, যেটা হচ্ছে স্কয়ার রুট x এর জনসংখ্যার বন্টন বা x এর জনসংখ্যার বন্টনের ভ্যারিয়েন্স ভাগ n যোগ y এর জনসংখ্যা বন্টনের ভ্যারিয়েন্স ভাগ হচ্ছে m। আমরা এটা করেছি কারণ এটা পরিষ্কার যে এটা দূরত্বের ফর্মুলার মতো দেখা যায়, এবং উন্নত বিষয়ে এগুলোর মানে কি আমি এটা পরবর্তীতে বোঝাবো, যখন আমরা আরো কঠিন রকমের পরিসংখ্যান দেখব। এটার মূল কাজ হলো যে আমরা এখন গড়ের পার্থক্য নিয়ে অনুমান করতে পারবো। আমাদের যদি দুটো নমুনা থাকে তাহলে ওগুলোর গড় দিয়ে পার্থক্য বের করে আমরা বের করতে পারবো যে পার্থক্য আমরা ঘটনাক্রমে পেয়েছি, এবং আমরা সেটা পরের ভিডিওতে করব।